শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজ সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আজ শনিবার 12 ভাদ্র 1429 বঙ্গাব্দ, 27 আগস্ট 2022 খ্রিস্টাব্দ। চলুন জেনে নেওয়া যাক আমাদের হাতে থাকা আজ সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা বাগান মালিকদের বৈঠক শুরু হয়েছে। এতে 13 জন চা বাগান মালিক উপস্থিত রয়েছেন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে আজ শনিবার 27 আগস্ট বিকাল 4:15টার দিকে গণভবনে এই বৈঠকটি শুরু হয়েছে। দৈনিক হাজিরা 120 টাকা থেকে বৃদ্ধি করে 300 টাকা করার দাবিতে আন্দোলন করে আসছেন চা শ্রমিকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে চা বাগান শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়ে একটা সমাধান আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দৈনিক মজুরি 300 টাকা করার দাবিতে 9 আগস্ট থেকে আন্দোলনে নামেন দেশের 166টি চা বাগানের 1.5 লাখের বেশি শ্রমিক। সেদিন থেকে 4 দিন পর্যন্ত 2 ঘন্টা করে কর্মবিরতি পালন করেন তারা। এরপর গত 13 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে এবং বিক্ষোভ শুরু করেন চা বাগানের শ্রমিকরা। গত 19 আগস্ট রাতে মজুরি 120 টাকা থেকে বাড়িয়ে 145 টাকা করার বিষয়ে একটি চুক্তি হলেও সেটি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চা বাগানের চা শ্রমিকেরা এবং এর মধ্যে কয়েক দফা প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও তার কোনো সমাধান হয়নি। মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনে থাকা চা শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বার্তা দাবি করেন চা শ্রমিকরা এবং তারা আশা করছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা কোনো তাদের দাবির পক্ষে কোনো সুবার্তা পাবেন এবং এই আশায় সবাই এখন প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছেন এবং প্রধানমন্ত্রীর বৈঠকটি শেষ হলে পরেই জানা যাবে আসলে কি ঘটতে যাচ্ছে শ্রমিকদের সঙ্গে এবং মজুরি আসলে বাড়ানো হবে নাকি একই মজুরি থাকবে। এবং উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে গত কয়েকবার শ্রমিকরা চা বাগানে কাজে ফেরার কথা দিলেও তারা ফিরে যাননি এবং শেষ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়াটাই ঠিক মনে করেছেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবং আজ প্রধানমন্ত্রীর বৈঠক চলছে চা বাগান মালিকদের সঙ্গে এবং চা বাগানের মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে জানা যাবে আসলে শ্রমিকদের সঙ্গে কি ঘটতে যাচ্ছে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গত মাসের তুলনায় চলতি মাসে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে এবং আগামী মাসে আরও উন্নতি হবে। আজ শনিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আয়োজিত বঙ্গবন্ধুর জীবনাদর্শ এবং শোকবাহ 15 আগস্ট শীর্ষক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বে জ্বালানির বাজারকে চরমভাবে অস্থিতিশীল করে তুলেছে। বিশ্ব বাজারের দাম কমলে দেশে জ্বালানি তেলের দামের সমন্বয় করা হবে। 2009 সালের আগে সারা দেশে দিনে 16 থেকে 18 ঘন্টা বিদ্যুৎ থাকতো না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সেই কঠিন অবস্থা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন এবং শতভাগ বিদ্যুতায়নের প্রতিশ্রুতিবদ্ধ। এবং তিনি আরো বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অর্থনৈতিক মুক্তির অন্যতম খাত হিসেবে জ্বালানি এবং বিদ্যুৎকে বিবেচনা করেছিলেন। সেই কারণে প্রতিটি মানুষের ঘরে বিদ্যুৎ সুবিধার আওতায় আসার কথা তিনি সংবিধানে উল্লেখ করেছিলেন এবং যা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন সাবেক মুখ্য সচিব আব্দুস নাসের চৌধুরী এবং পিডিবির চেয়ারম্যান মোহাম্মদ শাহ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দিয়েছেন বিদ্যুৎ সচিব মোহাম্মদ হাবিবুর রহমান এবং অন্যান্য আরো অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেছেন, নতুন শিক্ষা কার্যক্রমে ধর্ম শিক্ষা বাদ দেওয়ার যে সামাজিক তথ্য যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে তা আসলে ভুল এবং এটি গুজব। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ মহল সরকার বিরোধী প্রচারণার অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে এবং তারা কোনো ইস্যু খুঁজে না পেয়ে নতুন ধর্মশিক্ষা কার্যক্রম নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। যেখানে ধর্মশিক্ষা বাদ দেওয়ার কথা বলা হয়েছে এটি একেবারেই সত্য নয়। নতুন শিক্ষাক্রমে যতগুলো অপপ্রচার ছিল সেগুলো ইতিমধ্যে জনগণের সামনে তারা তুলে ধরেছেন এবং নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার পরিধি আরো প্রসারিত হবে বলেও বক্তব্য করেছেন ডক্টর দীপুমণি। তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ প্রসারিত হবে এবং এই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন। এই শিক্ষা কার্যক্রম ধর্ম, নৈতিকতা, মূল্যবোধ একেবারেই অবিচ্ছেদ্য অংশ এবং এগুলো থাকছে। ধর্ম শিক্ষা বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তিনি এবং আরো বলেছেন, জ্ঞান এবং দক্ষতাকে প্রসারিত করার জন্য বিশেষ শিক্ষাকে সংকুচিত করা একেবারেই সঠিক নয়। সময় নিশাত মজুমদার, পারমিতা প্রজ্ঞা এবং যাত্রার বিষয়ে
শিক্ষামন্ত্রী বলেন, সব নারীরা সব দিক থেকে এগিয়ে যাচ্ছে এবং আগামী 29 আগস্ট নিশাদ মজুমদার এবং পারমিতা প্রজ্ঞা মানসুল জয়ে যাবেন। তারা বাংলাদেশের পতাকা ওড়াবেন পর্বত চূড়ায় এবং নিশাদ জয় করে আসবে এবং তার গল্প শুনবেন। তাই এই তিনি প্রত্যাশাবাদী এবং তিনি বলেন, মানুষ স্বপ্ন দেখায় এবং অতিক্রম করা শিখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই স্বপ্ন দেখাচ্ছেন জাতিকে এবং সাধারণ বাঙালি মেয়ে হয়েও দুঃসাহসিক কাজ করছেন নিশাদের মতন অনেক অনেক নারীরা। চলে যাচ্ছে আমাদের হাতে থাকা পরবর্তী সংবাদে। সিলেট সহ সারা দেশে সবজির বাজার এখন কিছুটা স্থিতিশীল রয়েছে, তবে অন্যান্য সবজির দাম এতটা না কমলেও দরপতন হয়েছে কাঁচামরিচের। এবং আজ সিলেটের অনেকগুলো বাজার ঘুরে দেখা গেছে কাঁচামরিচ বিক্রি হচ্ছে পাইকারি 25 থেকে 30 টাকা কেজি, এবং যা মঙ্গলবার ছিল এবং গতকালও সবজির কাঁচামরিচের দাম ছিল প্রতি কেজি 80 থেকে 90 টাকা। এবং বাজার ঘুরে দেখা গেছে যে বিভিন্ন সবজি অনেক কম দামে গতকালকের তুলনায় আজকে অনেক কম দামে বিক্রি হচ্ছে এবং গত সপ্তাহের তুলনায় তা প্রায় অর্ধেক দামে নেমে এসেছে। বাজার ঘুরে দেখা গেছে টমেটো, করলা, কাঁচামরিচ সহ প্রায় সব ধরনের সবজি বাজারে দাম কমেছে। সুমানিঘাট বাজারে পাইকারি দর হিসেবে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা এবং শসা 60 টাকা, টমেটো 80 টাকা, মুখি 60 টাকা এরকম। এবং এই ধরনের আরো সব ধরনের প্রায় সবজির দামই কমেছে। তাছাড়া সিলেট ছাড়াও দেশের অন্যান্য অঞ্চলেও কাঁচামরিচের দাম অনেক কমেছে এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে পাইকারি দরে কাঁচামরিচের দাম দেখা গেছে 50 থেকে 30 টাকা দরে বিক্রি হচ্ছে এবং গত সপ্তাহে বিক্রি হয়েছিল 80 টাকা দরে। কাঁচামরিচের দাম কমায় ব্যবসায়ীরা বলছেন, দেশে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়া এবং দেশীয় কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ভারত থেকে আমদানিও বন্ধ রয়েছে, যার ফলে দেশের কাঁচামরিচের সরবরাহ বেড়েছে এবং দাম কমেছে। কাঁচামরিচ ব্যবসায়ী বলছেন, কয়েকদিন ধরে দেশের আবহাওয়া ভালো থাকায় বিভিন্ন অঞ্চলে মরিচ উৎপাদন বেশ ভালো হয়েছে, এতে বাজারে মরিচের সরবরাহ বেড়েছে। পাইকারি বাজার থেকে কম দামে কিনে খুচরা বাজারেও তারা কম দামে বিক্রি করছেন এবং সব দেশি মরিচের সরবরাহ বাড়ায় আমদানিও বন্ধ রয়েছে বলে জানিয়েছেন কাঁচামরিচ বিক্রেতা ব্যবসায়ীরা। এবার চলে যাচ্ছে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে। সত্য লঙ্ঘনের অভিযোগে ফাইজারের বিরুদ্ধে মামলা করেছে মডার্না। বিশ্বজুড়ে আলোচিত করোনা ভাইরাসের টিকা উৎপাদনকারী মার্কিন প্রতিষ্ঠান ফাইজার এবং এর জার্মান অংশীদার বায়োনটেকের বিরুদ্ধে মামলা করেছে মডার্না। ফাইজারের বিরুদ্ধে সত্য লঙ্ঘনের অভিযোগ এনেছে টিকা উৎপাদনকারী আরেক প্রতিষ্ঠান মডার্না। শুক্রবার বিবৃতি দিয়ে মামলার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান মডার্নার অভিযোগ, তাদের এমেরান প্রযুক্তি নকল করেছে ফাইজার এবং মহামারীর আগেই তারা এই প্রযুক্তি উদ্ভাবন করেছিল বলে দাবি করেছে মডার্না। জানা গেছে আর্থিক ক্ষতিপূরণ চেয়ে আমেরিকা এবং জার্মানিতে মামলা করবে মডার্না এবং কি পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ চাওয়া হবে তা তারা এখনো জানায়নি। এদিকে ফাইজারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা মডার্নার এই ঘোষণায় আশ্চর্য হয়েছে, এই অভিযোগের বিরুদ্ধে তারাও লড়বে। এবং মার্কিন জৈব প্রতিষ্ঠান মডার্নার দাবি ফাইজার বায়োটেক তাদের মেধাসত্ত্বের দুটি উৎপাদন নকল করেছে এবং একটি হচ্ছে কেমিক্যাল মেডিফিকেশন, যা 2015 সালে মানুষের উপর প্রয়োগ করেছিল মডার্নার গবেষকরা এবং এতে টিকা কোনো অবাঞ্ছিত রোগ প্রতিরোধ প্রক্রিয়াকে উস্কা দেয় না, এটা এড়ানো যায়। আরেকটি হচ্ছে টিকা যেভাবে ভাইরাসের বাইরে নির্দিষ্ট স্পাইক প্রোটিনের লক্ষ্যবস্তু বানায় সেটিও নাকি ফাইজার নকল করেছে বলে মামলা করেছেন। এবং মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন বানসেল বলেছেন, তাদের উদ্ভাবিত আরএনএ প্রযুক্তির প্ল্যাটফর্মটিকে রক্ষা করার জন্য তারা এই মামলাটি করেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সারাদিনের কিছু খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন বাংলাদেশ পর্দায়।